গর্ভাবস্থা যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ নয়। অনেক গর্ভবতী মা আছেন যাদের পুরো গর্ভাবস্থাটায় নানান রকম সমস্যার মধ্যে দিয়ে কেটে যায়। আবার অনেক গর্ভবতী মা আছেন যাদের কোনো রকম সমস্যা হয় না। তার মধ্যে অনেক গর্ভবতী মা আছেন যাদের গর্ভাবস্থায় শরীরে রক্ত খুব কম থাকে। আর আপনারা সবাই জানেন যে গর্ভাবস্থায় শরীরের জন্য রক্ত কতটা ইম্পর্টেন্ট। কারণ শরীরে রক্ত কম থাকলে বাচ্চার কোনো রকম গ্রোথ হয় না, বাচ্চা একদম দুর্বল হয়, বাচ্চার ওজনও কিন্তু কোনো রকম ইমপ্রুভমেন্ট হয় না। হ্যালো, আমি অলিভিয়া ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার আপনাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের রক্তাল স্বল্পতা কেন দেখা যায়, মানে আর কি রক্তে হিমোগ্লোবিন কম কেন থাকে বা এর জন্য আপনারা কি করবেন, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার, সেটাকে কিন্তু ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। আমার ভয়েসটা একটু ক্লিয়ার নাও আসতে পারে কারণ আমার একটু ঠান্ডা সর্দি কাশি লেগেছে। তো যাই হোক, গর্ভাবস্থায় হিমোগ্লোবিন নর্মাল থাকা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টারে হিমোগ্লোবিন লেভেল মিনিমাম 11 এর ওপরে থাকা উচিত, আর মাঝের দ্বিতীয় ট্রাইমেস্টারটায় মিনিমাম 10.5 এর উপরে থাকা উচিত। যখন এর লেভেল এগুলোর থেকে নিচে থাকে তখন সেটাকে বলা হয় রক্তাল স্বল্পতা। তো গর্ভাবস্থায় রক্তে হিমোগ্লোবিন কেন ঠিক থাকতে হবে সেটাও একটা কোশ্চেন আসবে সবার মনে। তো তার কারণ হলো যে হিমোগ্লোবিন এমন একটা জিনিস যার সাহায্যে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গে কিন্তু রক্ত পৌঁছায় এবং সব অঙ্গের কাজও কিন্তু ঠিকমতো তবে হয়। তাই শরীরের সব বডি পার্টসের জন্য রক্তের হিমোগ্লোবিন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো এবার জেনে নিই যে গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে রক্ত কম থাকে তাহলে সেক্ষেত্রে গর্ভবতী মায়ের কী কী সমস্যা হয়। নাম্বার 1 হচ্ছে, যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে রক্ত কম থাকে তাহলে সময়ের আগে ডেলিভারি হওয়ার কিন্তু চান্স থাকে। নাম্বার 2 হচ্ছে, গর্ভাবস্থায় যে ব্লাড প্রেশার হয়, মানে অনেকের দেখবেন গর্ভাবস্থায় ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যায়, অনেকের আবার নর্মাল থাকে। নর্মালি কিন্তু গর্ভাবস্থায় একটু ব্লাড প্রেশার বাড়ে, কিন্তু এই রক্তে হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা কিন্তু তার একটু তাড়াতাড়ি বেড়ে যাবে। নাম্বার 3 হচ্ছে, ডেলিভারির সময় সেটা নর্মাল হোক কিংবা সিজার হোক, সেই সময় কিন্তু শরীর থেকে অনেকটা পরিমাণে ব্লাড বের হয়, আর সেই সময় যদি মায়ের শরীরে রক্ত কম থাকে তখন মাকে কিন্তু আলাদাভাবে সেলাইন দিয়ে আর কি যেটা সেভাবে কিন্তু ব্লাড দেওয়া হয়। আর কখনো কখনো সময় কি হয়, এরকম দেওয়ার ফলে বা ধরুন কোনো কিছু কারণের জন্য একটু রক্ত কম পড়লো, তাহলে সেক্ষেত্রে মা কি হয়, সেন্সলেস হয়ে যায়। এরপরেও ডেলিভারি হওয়ার পরেও কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়, ইনফেকশন হওয়ারও কিন্তু চান্স থাকে। নাম্বার 4 হচ্ছে, শরীরে যদি রক্ত কম থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কম থাকে, সিজার হওয়ার কিন্তু চান্স বেশি থাকে। এর সাথে গর্ভবতী মা কি হয়, ডিপ্রেশনেও কিন্তু অনেক সময় চলে যায়। এবার জানবো কোনো গর্ভবতী মায়ের শরীরে যদি রক্ত কম থাকে তাহলে সেক্ষেত্রে তার বাচ্চার উপর কি কি এফেক্ট পড়বে। নাম্বার 1 হচ্ছে, বাচ্চা প্রিম্যাচিওর হওয়ার চান্স থাকে, মানে সময়ের আগেই ডেলিভারি হওয়ার চান্স থাকে। নাম্বার 2 হচ্ছে, বাচ্চার ওজন কম থাকে। নাম্বার 3 হচ্ছে, বাচ্চা জন্মের পর তার শরীরে রক্তাল স্বল্পতা দেখা যায়, মানে তার শরীরে রক্ত কম থাকে। নাম্বার 4 হচ্ছে, বাচ্চা ব্রেনের সমস্যা হয়, বাচ্চা অ্যাবনর্মাল হওয়ার চান্স থাকে। নেক্সট পয়েন্ট হলো যে আপনার শরীরে আর কি রক্ত কম সেটা আপনি কিভাবে বুঝবেন। নাম্বার 1 হচ্ছে, আপনার সারা দিন রাতে সবসময় আপনাকে কিন্তু একটু দুর্বল লাগবে। নাম্বার 2 হলো মাথা ঘুরবে। নাম্বার 3 হচ্ছে, শ্বাসকষ্ট হবে, মাথা ব্যথা করবে, তারপর হাত পা মুখ একটু ফ্যাকাসে লাগবে, চিড়চিড়ে ভাব লাগবে, মানে সবসময় একটু রেগে যাওয়ার মতো আপনাকে একটু লাগবে। তারপর হাত পা সবসময় আপনার একটু বেশি ঠান্ডা থাকবে। তো আপনি যদি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। এছাড়াও যে মাসে মাসে বা যে 1-2 মাস পর বা কিছু যে ব্লাড টেস্টগুলো করা হয় সেগুলো কিন্তু অবশ্যই করবেন। নেক্সট পয়েন্ট হলো যে গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের শরীরে রক্ত কেন কম হয়। নাম্বার 1 হচ্ছে, ডাক্তার আপনাকে যে সময়ে
নিয়মিত চেক আপ করার কথা বলবেন বা নিয়মিত টেস্টগুলো দেবে। সেই টেস্টগুলো যদি কেউ না করেন তাহলে সে অবশ্যই সে জানতে পারবে না তার শরীরের কি সমস্যা হচ্ছে। তো সেইখানে একটা পয়েন্ট হলো যে গর্ভবতী মা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো রকম টেস্ট না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাড আর কি ঠিক আছে কি কম আছে সেটা কিন্তু বোঝা যাবে না। নাম্বার 2 হচ্ছে যদি কোনো গর্ভবতী মা এই সময় পুষ্টি গুণ সম্পূর্ণ যেসব খাবারগুলো আছে সেগুলো না খেয়ে, ভিটামিন সি জাতীয় খাবার সেগুলো না খেয়ে নর্মাল যেসব খাবারগুলো খায় বা যেসব খাবারে ভিটামিন সি থাকে না সেগুলো খাচ্ছে, তারপর ফ্যাট জাতীয় খাবার খুব খাচ্ছে, বাইরের ফুড মানে সেগুলো খুব খাচ্ছে, তেল জাতীয় জিনিস খুব খাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু শরীরে রক্ত সমস্যা দেখা যায়। নাম্বার 3 হচ্ছে যদি কোনো গর্ভবতী মা আয়রন ট্যাবলেট না খান। দেখুন অনেক গর্ভবতী মা আছেন যারা আয়রন ট্যাবলেট গর্ভাবস্থায় কিন্তু খান না। অনেকে আছে আবার যারা কি মানে খেতেই পারেন না। স্বাভাবিক আয়রন ট্যাবলেট একটু কিন্তু গন্ধ হয় বা একটু খেলি একটু বমি বমি ভাব হয় বা সেই কারণে ভয়ে আপনারা হয়তো খেতে চান না। তো এই বিষয়টা নিয়ে ডাক্তারের সঙ্গে কিন্তু একবার পরামর্শ নেবেন। 4 হচ্ছে কেউ যদি কম বয়সে মা হন তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার শরীরে রক্তের প্রবলেম দেখা যাবে। নাম্বার 5 হচ্ছে গর্ভাবস্থায় অনেকের ব্লিডিং হচ্ছে কিন্তু তারপরেও সে এই সমস্যাটাকে এড়িয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রক্তাল স্বল্পতা দেখা যেতে পারে। নাম্বার 6 হচ্ছে যদি কোনো গর্ভবতী মা আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট একসঙ্গে খেয়ে ফেলে, মানে প্রতিদিন আয়রন আর ক্যালসিয়াম ট্যাবলেট একসঙ্গে কিন্তু খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রক্তাল স্বল্পতা দেখা যেতে পারে। এবার বলবো যদি শরীরের হিমোগ্লোবিন কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি কি করবেন। নাম্বার 1 হচ্ছে আমরা সারা দিন রাতে কি খাবার খাচ্ছি তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে হিমোগ্লোবিন। তাই খাবারে প্রতিদিন প্রচুর শাকসবজি খেতে হবে, সাথে ডিম খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে। এর সাথে আপনারা যে আর কি যেটা কলিজা বলে সেটাকেও কিন্তু খেতে পারেন, এতে কি হবে রক্তে কিন্তু হিমোগ্লোবিন বাড়বে। নাম্বার 2 হচ্ছে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেটের সঙ্গে কিন্তু ভুল করেও কিন্তু খাবেন না, বা যদি কেউ খেয়ে থাকেন তাহলে সেটা স্টপ করে কিন্তু পরের বার থেকে সেটা ভালোভাবে খাওয়ার চেষ্টা করবেন। মানে আপনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট ধরুন সকালবেলা খেলেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আয়রন ট্যাবলেট মোটেও খাবেন না। তার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পর ধরুন আপনি সকালবেলা ক্যালসিয়াম ট্যাবলেট খেলেন, তো দুপুরবেলায় আপনি আয়রন ট্যাবলেটটা কিন্তু খাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই রক্তাল স্বল্পতাটা কিন্তু দেখা যাবে না, আয়রন ট্যাবলেটটারও কিন্তু কাজ হবে। তাই আয়রন ট্যাবলেট চা খাওয়ার পর, দুধ খাওয়ার পর আর ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পর কিন্তু মোটেও খাবেন না। তো আয়রন ট্যাবলেট আপনি লেবু খাওয়ার পর কিন্তু অবশ্যই খেতে পারেন, বা আপনি লেবু জল খাওয়ার পরও কিন্তু খেতে পারেন, কারণ এতে ভিটামিন সি আছে আর ভিটামিন সি আয়রন তৈরি করতে কিন্তু অনেকটা সাহায্য করে। নাম্বার 3 হচ্ছে আগে দেখবেন আগেকার যুগে আর কি মা ঠাকুমারা আর কি দেখবেন লোহার কড়ার মধ্যে সবজি রান্না করতো আর বলতো কি যে এটা শরীরের জন্য খুব উপকার। তো এই কথাটা কিন্তু একদম সত্যি। তাই রান্না করার সময় যেসব সবজিগুলো রান্না হবে সেগুলো চেষ্টা করবেন সবসময় কড়ার মধ্যে, মানে লোহার কড়ার মধ্যে বানাতে। ফলে লোহার যে আয়রন সেটা কিন্তু ওই সবজির মধ্যে যাবে আর সেটা আপনার খাওয়ার সাথেও যাবে, তাই শরীরে কিন্তু একটু আয়রনও তৈরি হবে। নাম্বার 4 হচ্ছে প্রতিদিন যেসব খাবারগুলো চিনি দিয়ে যেসব খাবারগুলো আপনারা খান সেই খাবারগুলো চিনির পরিবর্তে গুড় ইউজ করবেন, এটা হেলথের জন্যও ভালো, আবার শরীরে আয়রন তৈরি হতেও কিন্তু অনেক উপকারী। নাম্বার 5 হচ্ছে শরীরে আয়রন যখন তৈরি হয় সে আয়রন তৈরি হতে কি কি প্রয়োজন হয়, ফলিক প্রয়োজন হয়, তারপর ভিটামিন B12 কিন্তু প্রয়োজন হয়। তাই যে আয়রন ট্যাবলেটটা ডাক্তার আপনাকে দিচ্ছে তার মধ্যে ফলিক আছে কি আপনাকে দেখতে হবে, ভিটামিন B12 আছে কি আপনাকে দেখতে হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু আপনাকে খেতে হবে। কিন্তু এই সব কিছু করার পরে আমি যে যে কথাগুলো বললাম সেগুলো অলরেডি আপনারা করে ফেলেছেন বা করছেন, তারপরেও আপনারা যদি দেখেন যে না রক্তে মানে আর কি রক্ত স্বল্পতা আপনার দেখা দিচ্ছে, রক্তে হিমোগ্লোবিন কম আছে, তাহলে ডাক্তার আপনাকে হয়তো সেলাইন দিয়ে মানে আয়রন দেওয়ার কথা কিন্তু বলবেন, তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনারা নেবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।